আপনারা আপনারা একটা মিনিট একটু লাইনে থাকেন, হ্যাঁ? আর আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করার জন্য প্রশ্ন রেডি করেন। আজকে একজন তো ভাই স্টপ করে মারা গেছে আমাদের আইনজীবী, এত গরম, মানে কোর্টে আর কি স্টপ করে মারা গেছে। কি অবস্থা! হ্যাঁ, সবাইকে শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যায়। হ্যাঁ। এখন আপনারা যারা আছেন সাক্ষ্য আইনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু সাক্ষ্য আইনটা বুঝতে পারবেন না। যেমন ফ্যাক্ট কাকে বলে, রিলিভেন্ট ফ্যাক্ট কাকে বলে, ফ্যাক্ট ইন ইস্যু কাকে বলে, এই বিষয়গুলো আপনার অন্যান্য আইনের সাথেও রিলেটেড। এবং আমি আগে বলেছি যে এই সাক্ষ্য আইনটা আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। সুতরাং সাক্ষ্য আইনের কিছু বিষয় আছে, বিষয়গুলো আপনাদের খুব সুন্দর করে মনোযোগ সহকারে বুঝতে হবে। যে ফ্যাক্ট কাকে বলে, রিলিভেন্ট ফ্যাক্ট কাকে বলে, ফ্যাক্ট ইন ইস্যু কাকে বলে, ঠিক আছে? প্রাথমিক সাক্ষ্য কাকে বলে, প্রত্যক্ষ সাক্ষ্য কাকে বলে, হার্সার এভিডেন্স কাকে বলে, তারপরে হোস্টাইল এভিডেন্স কাকে বলে, আর অনেক টার্ম আছে যেগুলো আপনাকে অনেক সুন্দর করে বুঝতে হবে। এই কাকে বলে এই বিষয়টা জানতে হবে। এইবার আমি আপনাদের চলে যাব যে রিলিভেন্ট ফ্যাক্ট, সরি, ফ্যাক্ট ইন ইস্যু কাকে বলে, ফ্যাক্ট ইন ইস্যু কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, ফ্যাক্ট দুই প্রকার। এটা কি রিলেভেন্ট ফ্যাক্ট আর ফ্যাক্ট ইন ইস্যু, এটা কি? নো নো, ফ্যাক্ট ফ্যাক্ট আপনার দুই প্রকার, সেটা আপনার একটা অনেকভাবে ডিফাইন করা যায়। একটা আপনার আমি বলেছি যে ইন্দ্রিয় গ্রাহ্য দ্বারা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, আর একটা মানবিক এবং মনস্তান্ত্রিক বিষয়। এখন এইটা গেল। এখন আরেকভাবে বলা যায় যে ফ্যাক্ট দুই প্রকার, সেটা হলো যে আপনার ফ্যাক্ট ইন ইস্যু এবং রিলিভেন্ট ফ্যাক্ট, ঠিক আছে? এইভাবে আবার দুই প্রকার, ঠিক আছে? এখন দেখেন যে আমি এখন ফ্যাক্ট ইন ইস্যু বলবো, তারপরে যে বলবো রিলিভেন্ট ফ্যাক্ট, দুইটাই একসাথে বলি। এখন দেখেন, রিলিভেন্ট ফ্যাক্ট বলতে কি বোঝায়? একটা ঘটনার সাথে একটা ঘটনার সাথে যতগুলো বিষয় জড়িত, যতগুলো বিষয় জড়িত, এই প্রত্যেকটা বিষয়কেই বলা হচ্ছে কি রিলিভেন্ট ফ্যাক্ট। এখন ধরেন যে শারমিনদের বাসায় সুমন, রুহুল, মিরাজ, এই তিনজন কি করেছে? আগুন ধরায় দিছে, ঠিক আছে? শারমিনদের বাসায় আগুন ধরায় দিছে। তা আগুন ধরায় দিলে এখন শারমিনদের বাসার মধ্যে মানে অনেক কিছু তো জিনিসপত্র ছিল, তো এগুলো আগুনে পুড়ে গেছে। এখন এই আগুনের গুলা আপনার অনেক দূর পর্যন্ত গেছে, তারপরে অনেক লোকজন এগুলো দেখতে পাইছে। তো এখন যখন ওর বাসায় যখন আগুন দিয়ে পুড়ায় দিল, ঠিক আছে, যখন পুড়ায় দিল তখন ওই আগুনের তাপে পাশের কিছু গাছও কি হয়েছে আপনার, সেই মানে বাড়ির পাশে তো গাছ থাকে, গাছ পুড়ে গেছে, পাতা পুড়ে গেছে, বা অনেকে আপনার এগুলো উপলব্ধি করছে। এই যে আপনার আগুন ধরানোর সাথে যতগুলো বিষয় ইনক্লুডেড আছে, আগুন ধরালো কিভাবে, মেজ দেশে কে,
কোন জায়গা থেকে আগুন ধরানো শুরু করেছে, কিভাবে আগুন ধরাইছে, কোন কোন জায়গায় আগুন ধরাইছে, বাসার মেন পয়েন্টে আগুন ধরাইছে কিনা, আগুন ধরাইছে কে, এই তিনজনের মধ্যে আগুন ধরাইছে কে, বাকি দুইজন কই ছিল, কি করতেছিল, এই মূল বিষয়গুলো প্রত্যেকটা বিষয় এই শারমিনদের বাসায় আগুন ধরানোর প্রত্যেকটা বিষয় যেটা আপনার কানেক্টেড, এই আগুন ধরানোর সাথে কানেক্টেড প্রত্যেকটা বিষয় আপনার কি, আপনার রিলিভেন্ট ফ্যাক্ট, মানে প্রাসঙ্গিক বিষয়। রিলিভেন্ট ফ্যাক্ট বা রিলিভেন্টের ফ্যাক্টের বাংলা হলো প্রাসঙ্গিক বিষয়। এখন কথা হলো যে আপনার ফ্যাক্টিন ইস্যু কাকে বলে। ফ্যাক্টিন ইস্যু বলা হচ্ছে যে এখন এই যে রুহুল, সুমন, মিরাজ, এই যে শারমিনদের বাসায় আগুন ধরালো, এখন শারমিন যে মামলা করবে না এদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে তো অবশ্যই মামলা করবে। এখন মামলা করতে হলে এই বিষয়টা প্রমাণ করার জন্য বিচারক কতগুলো প্রশ্ন নির্ধারণ করবে। এখন শারমিন চাইবে বা শারমিন বাদী হয়ে যখন মামলা করবে তখন বলবে যে ইরা তিনজন আগুন ধরাইছে, আমার এত টাকা ক্ষতি হয়েছে। আর তখন মিরাজ, রুহুল আর সুমন বলবে না আমি আগুন ধরাই নেই। তাহলে ওরা তিনজন বলতেছে আগুন ধরাই নেই, শারমিন বলতেছে যে আগুন ধরাইছে এবং আমার 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তখন এই দুই পার্টির মধ্যে, মানে যে মামলা করেছে আর যে হলো আসামি, এদের মধ্যে এই তর্কিত বিষয় প্রমাণ করার জন্য বিচারক কতগুলো প্রশ্ন নির্ধারণ করবে। যেমন ধরেন 1 নম্বর প্রশ্ন যে রুহুল, মিরাজ, সুমনিরা আগুন ধরাইছে কিনা, মানে আগুন ধরাইছে কিনা, ঠিক আছে। তারপরে 2 নম্বর প্রশ্ন যে যদি আগুন ধরায় তাহলে বা এই শারমিনদের কতটুকু ক্ষতি হয়েছে কিনা, ঠিক আছে, ক্ষতি হয়েছে কিনা। আরও কতগুলো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন করবে, এই ধরনের প্রশ্ন নির্ধারণ করবে। যে প্রশ্নগুলোর উত্তর যদি বিচারক পেয়ে যায় তাহলে কি হবে, তাহলে মামলাটা নিষ্পত্তি করা যাবে, ঠিক আছে, মামলাটা নিষ্পত্তি করা যাবে। এই বিচারক যখন আপনার এই তর্কিত বিষয়, প্রথম পক্ষ বলবে মানে দাবি করবে, দ্বিতীয় পক্ষ অস্বীকার করবে, এই দুই পক্ষের তর্কিত বিষয় নিয়ে বা আপনার এক পক্ষ দাবি করবে আরেক পক্ষ আপনার অস্বীকার করবে, এই দাবি এবং অস্বীকারের মধ্যে যে যে প্রশ্ন উত্থাপিত হবে এই প্রশ্নগুলো বিচারক কি করবে, পয়েন্ট আউট করার পরে যেই প্রশ্নগুলো হবে ওই প্রশ্নগুলোই আপনার কি ফ্যাক্টিন ইস্যু বিচার্য বিষয়। ফ্যাক্টিন ইস্যুর বাংলা বিচার্য বিষয়। আপনারা, আমি যে ক্লাস আপনাদের বলতেছি বা করতেছি, আপনারা সবাই নিজের মতো করে লিখবেন, আমার নোট থাকুক, তারপরে আপনারা ক্লাস করবেন আর লিখবেন, ঠিক আছে, ক্লাস করবেন আর লিখবেন। তাহলে আপনারা এই ফ্যাক্টিন ইস্যু রিলিভেন্ট যে আপনার বিচার্য বিষয়, এটা কি বুঝতে পেরেছেন? আবার বলবো, জি স্যার, বুঝতে পারছি। আবার কি বলবো আমি? বলেন, আরেকবার বললে আরো ভালো হয়। যেমন ধরেন লোকমান ভাই লতিফ ভাইয়ের মাথায় বাঁশ দিয়ে একটা বাড়ি মেরেছে এবং লোকমান ভাইয়ের হাতে একটা ছুরি ছিল, লতিফ ভাইয়ের পিঠ বরাবর একটা কোপ মেরেছে, ঠিক আছে। এখন লতিফ ভাই থানাতে গিয়ে মামলা করছে, কোর্টে বিচার হচ্ছে। এখন কোর্টে যখন বিচার হচ্ছে তখন লতিফ ভাই বলতেছে যে লোকমান সাহেব আমাকে আঘাত করেছে, আমাকে প্রথমে বাড়ি মারছে, পরে ছুরি দিয়ে আঘাত করেছে, তারপরে বলতেছে আমার ছুরি দিয়ে কোপ মারার পরে আমার কাছে 50,000 টাকা ছিল, টাকাগুলোও নিয়ে চলে গেছে। 50,000 টাকা ছিল সেটাও নিয়ে গেছে, স্বর্ণের একটা চেন ছিল ওটাও ছিঁড়ে নিয়ে চলে গেছে। এখন বিচারক আপনার এইখান থেকে কতগুলো প্রশ্ন বের করবে। 1 নম্বর প্রশ্ন যে লোকমান কি লতিফকে আঘাত করেছে কিনা, লোকমান লতিফকে ছুরি দিয়ে পোস্ট মেরেছে কিনা, চলে গেল। লোকমান লতিফের 50,000 টাকা নিয়েছে কিনা, তারপরে
লোকমান লতিফের চেন নিয়েছে কিনা। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর উত্তর এখন বিচারক পাবে কি করে? সাক্ষ্য গ্রহণ করে। যখন সাক্ষ্য গ্রহণ করবে তখন এই বিষয়গুলো প্রমাণ হয়ে যাবে। তো এখন এই প্রশ্নের উত্তরগুলো যখন আপনার ফাইন্ড আউট করবে বা এই প্রশ্নের উত্তরগুলো যখন পেয়ে যাবে তখন একটা মামলা নিষ্পত্তি করা সম্ভব। তাহলে মামলা নিষ্পত্তি হয় কিসের উপর? এই বিচার্য বিষয়ের সমাধানের উপর। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোকে বলা হচ্ছে কি বিচার্য বিষয়। দেখেন এখান থেকে রিটেন ক্লিয়ার। একটা প্রশ্ন আসতে পারে যে সকল বিচার্য বিষয় রিলিভেন্ট ফ্যাক্ট, কিন্তু সকল রিলিভেন্ট ফ্যাক্টই বিচার্য বিষয় না। সকল রিলিভেন্ট ফ্যাক্টই বিচার্য বিষয় না, কারণ একটা ঘটনার সাথে অনেকগুলো রিলিভেন্ট ফ্যাক্ট থাকতে পারে, কিন্তু ওই সকল রিলিভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয় কিন্তু বিচার করার জন্য প্রয়োজন নাই। বিচার করার জন্য প্রয়োজন নাই। যতগুলো প্রশ্ন বিচার করার জন্য প্রয়োজন ততগুলো প্রশ্নকেই বলা হচ্ছে কি ফ্যাক্ট ইন ইস্যু। ক্লিয়ার হয়েছেন? যদি কেউ না বুঝেন, একজনও যদি না বুঝেন আবার বলেন, আমি আবার অন্যভাবে বুঝাবো। নরিন আপু বুঝছেন? মুক্তা বুঝছেন? লতিফ ভাই, লোকমান ভাই বুঝছেন? বিথি বুঝছেন? স্যার এটা আরেকবার একটু বলো। স্যার এটা বোঝানো লাগবে না। স্যার বুঝছি, কিন্তু না অনেক কঠিন লাগতেছে। আগের গুলাই তো সহজ ছিল, এরকম লাগতেছে। আমি এটা তো কিন্তু বিশেষ আপনাদের বিষয়। বলেছি, আপনারা এইটা আপনারা এখন মানে আমার সহজ বক্তব্যতে আপনারা কনফিউজড হচ্ছেন, আর যখন ব্যারাক পড়তে যাবেন না তখন পুরো বিষয়গুলো আপনাদের মাথার মধ্য দিয়ে মানে ঘুরপাক খাবে। এই জন্য আমি বলেছি আপনারা এই এর সাক্ষ্য ভিতরে আইনের, একদম স্পষ্ট করে লেখা আছে। জি আপনার জি যে নোটটা আছে নোটটাতে ঠিক আছে। হ্যাঁ, আপনারা যখন ব্যারাক পড়তে যাবেন না সাক্ষ্য আইনের, তখন কিন্তু আপনারা দেখবেন যে আপনারা এই সাক্ষ্য আইনের ব্যারাক পড়ে আপনারা কিচ্ছুই বুঝতে পারবেন না, 5%ও শিখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি আপনি যখন হ্যাঁ বলছিলেন যে হ্যাঁ নেক্সট ক্লাস সাক্ষ্য আইন হবে, আমি তো ভাবছি আপনি বেয়ার একটু পড়াবেন। তা আমি একটু চোখ বুলাইছি, আমি তো কিছুই বুঝি না, ভাষাই বুঝি না, পড়বো কি? হ্যাঁ, এই জন্য আমি বলেছি আমার আমার যে নোট আছে যার কাছে, আপনারা আমার নোটটা ফলো করেন আর একটা গাইড বই ফলো করেন, দ্যাটস এনাফ। ঠিক আছে, সাক্ষ্য আইনটা আপনার খুবই কঠিন একটা আইন, আবার বুঝলে পারে খুব সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা ল। সাক্ষ্য আইনটা যদি আপনারা বুঝতে পারেন, একবার যদি ক্যাচ করতে পারেন, তাহলে এটা খুবই ইন্টারেস্টিং একটা ল। হ্যাঁ, আমরা ফ্যাক্ট ইন ইস্যু আর রিলিভেন্ট ফ্যাক্ট পড়লাম। এখন আমি আরেকটা উদাহরণে চলে যাব। ঠিক আছে, দেখেন যে মুক্তা নওরিনাপুর 5 শতক জমি কি করেছে? দখল করে নেছে। এখন নওরিন আপু কোর্টে গেছে কি করতে? এই মুক্তার বিরুদ্ধে মামলা করছে। ঠিক আছে, দখল উদ্ধারের জন্য মামলা করেছে। এখনই যাবা? ও আচ্ছা, গাড়ি কয়টায়? ট্রেন নাকি বাস? ও, খাওয়া দাওয়া করছো? ও, আচ্ছা, সাবধানে যাও, আর যদি কোনো দরকার টরকার হয় আমাকে বললো। হ্যাঁ, আচ্ছা, চশমা এই যে হ্যাঁ, আমি যে কথা বলছিলাম যে মুক্তা নওরিনের কি করেছে? 5 শতক জমি দখল করে নেছে। তো এখন নওরিন কোথায় গেছে? কোর্টে গেছে মামলা করতে। এখন দখল করেছে কিভাবে? দখল করার সময় মুক্তা কয়েকজন লোক নিয়ে গেছিল, তারপরে হাতে বাঁশ ছিল মানে ভয় দেখানোর জন্য, এবং কতগুলো লোক আড়ালে লুকায়িত ছিল, এবং কতগুলো লোক পাশে পর্যবেক্ষণ করছিল যে মুক্তারা যদি ব্যর্থ হয় তাহলে তারা যে মুক্তাদের সাপোর্ট দিয়ে দখল করে নেবে। ইভেন অন্যান্য আরও যে পদক্ষেপ আছে, মুক্তা সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এখন এই দখল করার জন্য কে বাস নিয়েছে, কোন জায়গা থেকে বাস ক্রয় করেছে, কি করেছে, কিভাবে আপনার এই বাস নিয়েছে, তারপরে আপনার কয়জন গিয়েছিল,
কিভাবে প্রবেশ করেছে, কিভাবে আপনার জমিটা দখল করেছে, এবং অন্যান্য এর সাথে যত ধরনের ঘটনা আছে, এই প্রত্যেকটা ঘটনাই কি রিলিভেন্ট ফ্যাক্ট। প্রত্যেকটা ঘটনায় রিলিভেন্ট ফ্যাক্ট মানে আপনার একটা ঘটনার সাথে যত ধরনের ঘটনা কানেক্টেড, এক কথায় সম্পর্কযুক্ত একটা ঘটনার সাথে, প্রত্যেকটা ঘটনায় রিলিভেন্ট ফ্যাক্ট। কিন্তু এই রিলিভেন্ট ফ্যাক্টটা আপনার গণ্ডি অনেকটা বড়। এই গণ্ডি অনেক বড়গুলোর মধ্য থেকে কতকগুলো 4-5টা প্রশ্ন বা কয়েকটা প্রশ্ন আপনার বিচারক বের করবেন। বের করার পরে যখন এই কতগুলো প্রশ্ন যখন বের করবেন, এই প্রশ্নগুলো যেটাগুলো আপনার বিতর্কিত প্রশ্ন, যেমন ধরেন নওরিন বলতেছে আমার জমি দখল করেছে, মুক্তা বলতেছে যে না আমি দখল করি নাই, আমি দখল করি নাই, ঠিক আছে। এখন দখল করে নাই, দখল করেছে কিনা, এই প্রশ্নগুলোর মধ্যে বিচারক কি করবে, কতগুলো প্রশ্ন নির্ধারণ করবে যে মুক্তা নওরিনদের জমি দখল করেছে কি না, দখল করতে গিয়ে মুক্তা নওরিনকে আঘাত করেছে কি না, ঠিক আছে। এই যে প্রশ্ন আমি বললাম দুইটা, এই দুইটা প্রশ্ন হলো আপনার কি ফ্যাক্ট ইন ইস্যু। এই দুইটা প্রশ্ন যদি আপনার উত্তর বা এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনার প্রমাণিত হয়ে যায়, এই দুইটা প্রশ্ন যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কী হবে, মামলা নিষ্পত্তি হয়ে যাবে। এখন সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে মুক্তা নওরিনদের বাসার যে জমি আছে ওই জমি দখল করে নাই, তখন কিন্তু মুক্তারা কী হয়ে গেলে খালাস পেয়ে গেল। আবার যদি প্রমাণ পায় যে না মুক্তারা নওরিনদের বাসায় যে যে 5 শতক জমি আছে ওটা দখল করেছে, তাহলে কিন্তু আপনার কী হবে, দখলও ফেরত দেওয়া লাগবে, আবার পানিশমেন্টও পাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার এইখানে কিন্তু আপনার কি হচ্ছে, রিলিভেন্ট ফ্যাক্ট আর ফ্যাক্ট ইন ইস্যু দুইটা বিষয় চলে আসছে। এখন দেখেন আমি আরেকটু ভালো করে কোট করে বলতেছি, মামলার উভয় পক্ষের মধ্যে বিবাদমান মূল তর্কিত বিষয়কে বিচার্য বিষয় বলে, মূল তর্কিত বিষয়কে বিচার্য বিষয় বলে, যাহার উপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত প্রদান করবেন, যাহার উপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত প্রদান করবেন, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন, আশা করি বুঝতে পেরেছেন। আমি 2 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি যে বিচার্য বিষয় দুই প্রকার, একটা হলো আইনগত বিচার্য বিষয় আর একটা হলো ঘটনাগত বিচার্য বিষয়। একটা হলো আইনগত বিচার্য বিষয় আর একটা ঘটনাগত বিচার্য বিষয়। এখন দেখেন বিচারক কি শুধু আপনার এই মারেছে কিনা, সম্পত্তি দখল করেছে কিনা, আঘাত করেছে কিনা এইগুলোই দেখবে, নাকি অন্যান্য বিষয় দেখবে, মামলা করেছে কত দিনের মধ্যে, মামলা করার কথা ছিল কত দিনের মধ্যে, মামলা কার করার কথা ছিল, কে করেছে, এই বিষয়গুলো কি আইনগত বিষয়। যেমন ধরেন মামলাটা তামা দিতে বারিত কি না, এটা কি আইনগত বিচার্য বিষয়, এটা আইনগত বিচার্য বিষয়। আরেকটা বিচার্য বিষয় হচ্ছে যে আর ফ্যাক্ট মানে আপনার ঘটনাগত বিচার্য বিষয় যেটা, সেটা হলো যে সম্পত্তি দখল করেছে কি না, এটা হলো আপনার ঘটনাগত। আর এই যে মামলা দায়ের করেছে, মামলা দায়েরটা আপনার তামা দিতে বারিত কি না, এই তামা দিতে বারিত কি না এইটা হলো আপনার আইনগত বিচার্য বিষয়, ঠিক আছে। তাহলে বিচার্য বিষয় কত প্রকার, দুই প্রকার, একটা হলো আপনার আইনগত বিচার্য বিষয় আর একটা হলো ঘটনাগত বিচার্য বিষয়। এখন দেখেন আমি রিলিভেন্ট ফ্যাক্টটাকে আমি কোট করতেছি, যে সকল ঘটনা বিচার্য বিষয়ের সাথে জড়িত এবং বিচার্য বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে তাকে রিলিভেন্ট ফ্যাক্ট বলা হয়, তাকে কি করে রিলিভেন্ট ফ্যাক্ট বলা হয়। এখন দেখেন আপনি এই সংখ্যাতে আপনি গেলেন না, এই সংখ্যাতে আপনি গেলেন না, না গিয়ে আমি যেভাবে আপনাদের বলেছি যে রিলিভেন্ট ফ্যাক্ট বলতে বোঝায় যে ঘটনার সাথে সম্পর্কিত সকল বিষয়, প্রত্যেকটা বিষয় কি রিলিভেন্ট ফ্যাক্ট। ঠিক আছে যাও, একটা বই তাই না, হ্যাঁ একটা বই আছে আমি দেখেছিলাম। আপনারা আপনারা একটা আপনারা 1 মিনিট একটু হোল্ড করেন। হ্যাঁ বুঝতে পারছি, দেখছিলাম কোন জায়গায় যেন একটা বই।
আছে হয়তো পাওয়া যাবে, বুঝছো? আচ্ছা যাও, সাবধানে যাও। জি, আপনারা তাহলে রিলিভেন্ট ফ্যাক্ট দেখলেন, ফ্যাক্ট ইন ইস্যু দেখলেন, এবং এখন আমরা চলে যাব ডকুমেন্ট কাকে বলে, দলিল। দলিল কাকে বলে, ঠিক আছে? ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, আপনারা পরবর্তীতে এই রেকর্ড ক্লাস আবার করবেন প্রয়োজনে, এবং খুব মনোযোগ সহকারে আমার কথা শোনেন। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাইয়া। হ্যাঁ, দেখেন আমরা চলে যাব ডকুমেন্ট বা দলিল কাকে বলে, ঠিক আছে? আমরা পরবর্তী সংজ্ঞা দেখব যে দলিল কাকে বলে। কোনো বস্তু পদার্থের উপর, কোনো বস্তু বা পদার্থের উপর কোনো অক্ষর চিহ্ন প্রতীক, কোনো অক্ষর চিহ্ন প্রতীক অন্য কোনো মাধ্যমে কোনো কিছু বোঝাতে চেষ্টা করাকে দলিল বলা হয়। তাহলে এখানে কি হবে? কোনো বস্তু বা কোনো পদার্থের উপর, পদার্থ কি হইতে পারে? পাথর হইতে পারে, ইট হইতে পারে, আর কোনো বস্তু কী হইতে পারে? কাগজ হইতে পারে, তারপরে আপনার দেওয়াল হইতে পারে, যে কোনো বিষয়, কাগজ, দেওয়াল, তারপরে আপনার পাথর, তালের পাতা হইতে পারে। এই কোনো বিষয়ে এই ধরনের কোনো বস্তুর উপর বা পদার্থের উপর কোনো অক্ষর, অক্ষর বলতে কি বোঝাচ্ছে? অক্ষর বলতে আপনার যে ক, খ, গ, 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 ঘ, ইঙ, এই ধরনের কোনো অক্ষর, কোনো প্রতীক, কোনো চিহ্ন, কোনো প্রতীক বা চিহ্ন, কোনো তীর চিহ্ন, বা আপনি কোনো একটা আকৃতি আঁকলেন, আপনি কোনো একটা লোগো আঁকলেন, এই ধরনের বা অন্যান্য যে কোনো ধরনের অক্ষর চিহ্ন বা অন্য কোনো মাধ্যমে কি করতে পারেন? কোনো কিছু যদি বোঝাতে চেষ্টা করেন তাহলে সেটা কি হবে? দলিল বলে গণ্য হইবে, ঠিক আছে? তাহলে দলিল বলতে কি বোঝাচ্ছে? কোনো বস্তু অথবা কোনো পদার্থের উপর কোনো অক্ষর চিহ্ন প্রতীক, যেটা দ্বারা আপনি কি করেন? কোনো কিছু অন্য কাউকে বোঝাতে চেষ্টা করেন, তাহলে সেটা কি হবে? আপনার দলিল বলে গণ্য হইবে। দলিলের ইংরেজিটা কি? ডকুমেন্ট, ডকুমেন্ট, ঠিক আছে? তাহলে এই দলিল, আই থিঙ্ক দলিলের সংজ্ঞাটা সহজ আছে, আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারেন এরকম কেউ আছেন? হ্যাঁ, আমি পরবর্তী সংজ্ঞাতে চলে যাচ্ছি। প্রমাণিত, আমরা এখন পড়ব প্রুভড, ডিসপ্রুভড আর নট প্রুভড, মানে প্রমাণিত, অপ্রমাণিত আর মিথ্যা প্রমাণিত। মানে কোনো ঘটনা প্রমাণিত কখন হয়, আর কোনো ঘটনা মিথ্যা প্রমাণিত কখন হয়, আর কোনো ঘটনা অপ্রমাণিত কখন হয়। এই যে প্রুভড যে বিষয়টা আছে, এটার আপনারা ইংরেজিটা মনে রাখবেন। প্রুভড প্রমাণিত, তারপরে আপনার নট প্রুভড মানে অপ্রমাণিত নয়, আর ডিসপ্রুভড মানে মিথ্যা প্রমাণিত। এখন আমি এই তিনটা বিষয় খুব সহজ করে আপনাদের বলবো, আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন, ঠিক আছে? এখন দেখেন প্রুফড বলতে কি বোঝাচ্ছে? কোনো ঘটনার অস্তিত্ব, কোনো ঘটনার অস্তিত্ব আছে মর্মে যদি কোনো কোনো ঘটনার অস্তিত্ব আছে, এইটা যদি প্রমাণিত হয় বা আছে বলে আপনার পরিলক্ষিত হয়, তাহলে সেটা কি হবে? প্রুভড বলে গণ্য হবে। তাহলে কোনো ঘটনার বা কোনো বিষয়ের অস্তিত্ব আছে, কোনো বিষয়ের অস্তিত্ব আছে, যখন অস্তিত্ব থাকবে বা এই অস্তিত্বটা আপনার বিদ্যমান থাকবে, এই অস্তিত্বটা কি আছে আপনার চিহ্নিত করা যাবে, তখন সেটাকে কি বলবে? আমরা প্রুভড বলবো। আর ডিসপ্রুভড বলবো তখন যখন
কোনো একটা ঘটনার অস্তিত্ব নাই, আদালতের নিকট দাবিকৃত কোনো বিষয়ে আদালতে যথাযথ পর্যালোচনার মাধ্যমে যদি কোনো বিষয়ের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হয়, মানে কোনো বিষয়ের অস্তিত্ব নেই, যেমন ধরেন যে বিথি আদালতে একটা বিষয় দাবি করলো, ঠিক আছে, আদালতে একটা বিষয় দাবি করলো, দাবি করার পরে আদালত সেই বিষয়টা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে দেখলো যে ওই ঘটনার বা ওই বিষয়ের কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে, কোনো অস্তিত্বই নেই, তাহলে সেটা কি হবে, ডিসপ্রুভ বলে গণ্য হইবে। আর যখন কোনো ঘটনা বা কোনো বিষয় সেটা কি মিথ্যা প্রমাণিত নাকি প্রমাণিত, এই দুইটার একটার মধ্যেও যখন পড়বে না, তখন সেটা হয়ে যাবে নট প্রুভড। নট প্রুভড মানে ওই বিষয়ের অস্তিত্ব আছে কি নেই, এই বিষয়টা কেউ জানে না বা বের করতে পারে নাই, বা এই বিষয়টা প্রমাণিত হয় নেই, বা এই বিষয় সম্পর্কে কোনো নিশ্চিত কোনো কিছু জানা যায় নেই, মানে ঘটনাটা প্রমাণিত নাকি মিথ্যা প্রমাণিত কোনো কিছুই জানতে পারে নাই, তখন সেটা হবে কি নট প্রুভড। মানে তিনটা লাইন আপনারা মনে রাখবেন, একটা হলো যে কোনো ঘটনার অস্তিত্ব আছে মর্মে নিশ্চিত হওয়া প্রমাণিত, কোনো ঘটনার অস্তিত্ব নাই মর্মে নিশ্চিত হওয়া আপনার কি মিথ্যা প্রমাণিত, আর কোনো ঘটনার অস্তিত্ব আছে আর বা নাই এই দুইটার কোনোটাই আপনার জানা নাই, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে নট প্রুভড। এই তিনটা বিষয় আপনারা ইংরেজি সহকারে পড়বেন, আর নট প্রুভেডটা আপনারা পুরো ইংরেজিটা পড়বেন, ঠিক আছে। বেয়ার অ্যাক্ট থেকে পড়বেন, নট প্রুফ কাকে বলে এটা বেয়ার অ্যাক্ট থেকে পড়বেন, এটা একটু মুখস্থ রাখবেন। এই নট প্রুফের মধ্যে দুইটা বিষয় আছে, ডিসপ্রুভও আছে আর প্রুভও আছে, এই জন্য আপনার এটা লাগবে। এই এই নট প্রুফটা আপনার এই বেয়ার অ্যাক্ট থেকে হুবহু এমসিকিউ আকারে পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, এবার আমরা চলে যাব সাক্ষ্য কাকে বলে। সাক্ষ্য কাকে বলে দেখেন, সাক্ষীকৃত প্রদত্ত কোনো বিবৃতি সাক্ষ্য। এখন সাক্ষী কারা, কোনো মামলা প্রমাণ করার জন্য যেই যেই বিষয় প্রয়োজন, যেই যেই ব্যক্তির দ্বারা কি হয় কোনো ঘটনা প্রমাণ করা হয়, তাদেরকে কি বলা হচ্ছে, সাক্ষী বলা হচ্ছে। সাক্ষী কর্তৃক প্রদত্ত বিবৃতি, সাক্ষী কর্তৃক প্রদত্ত বক্তব্য, সাক্ষী কর্তৃক প্রদত্ত ওপিনিয়ন, এইগুলোকে কি বলা হচ্ছে, সাক্ষ্য বলা হচ্ছে। সাক্ষ্য আইন অনুযায়ী আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষী আদালতে যে বিবৃতি দেয়, যে দলিল উপস্থাপন করে, তাকে কি বলা হয়, সাক্ষ্য বলা হয়। তাহলে সাক্ষ্য, সাক্ষ্য বলতে শুধুমাত্র আপনার কোনো দলিল বোঝাচ্ছে না, শুধুমাত্র কোনো ব্যক্তি বোঝাবে না, দলিল এবং ব্যক্তি উভয়কেই বোঝাবে, ঠিক আছে। সাক্ষ্য দালিলিক হইতে পারে এবং কোনো ব্যক্তিও দিতে পারে, ঠিক আছে। এখন আমার আজকে একটা প্রশ্ন ছিল জি জি বলেন। যে আপনি যে হচ্ছে সংজ্ঞা আকারে এখানে লিখছেন আপনার নোট, তো আমি জানতে চাচ্ছি যখন কোনো প্রশ্ন আসবে এই অধ্যায় মানে এই সাবজেক্ট থেকে, হ্যাঁ, তখন কি ডিরেক্টলি আসবে নাকি হচ্ছে ওই যে আমরা দণ্ডবিধিতে যে পড়ছি না অনেক এক্সাম্পল, অমুক তমুককে মেরে ফেলছে এটা কত ধারায়, বা হচ্ছে দেশের বাইরে এই সেই, মানে এরকম কি নাকি এটা ডিরেক্টলি আসবে, তাই সাক্ষ্য নাকি? আইনের প্রশ্নগুলো সরাসরি আসবে, ঠিক আছে, যেমন আসবে যে ডিসপ্রুভ, নট প্রুভ, প্রুভড কাকে বলে, ঠিক আছে, সরাসরি প্রশ্ন আসবে। সাক্ষ্য কাকে ঠিক বলে, আছে। এভিডেন্স কাকে বলে, প্রশ্ন আসবে। রিলিভেন্ট ফ্যাক্ট কাকে বলে, ফ্যাক্ট ইন ইস্যু কাকে বলে, একদম সরাসরি এইভাবেই প্রশ্ন আসবে। তা সাক্ষ্য কাকে বলে আরেকবার একটু সংখ্যাটা বলেন। সাক্ষ্য বলতে বোঝাচ্ছে যে আপনার আদালতে সাক্ষী কর্তৃক, তাহলে সাক্ষীকে আপনি তো জানেন সেটা কোনো দলিল হইতে পারে, কোনো ব্যক্তি হইতে পারে, তাহলে এই আদালতে সাক্ষী কর্তৃক যে বিবৃতি প্রদান করে, যে বক্তব্য প্রদান করে, ওটাকেই কি বলা হয়, সাক্ষ্য, ওটাকেই বলা হয় সাক্ষ্য, ঠিক আছে, বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ক্লাস ঠিক এই সাক্ষ্য থেকেই শুরু করব। আমি ক্লাসটা আজকে রান করতে পারতেছি না, আমি এখানেই শেষ করব। মানে আমি বাসায় আসছি প্রায় 9টার দিকে, তারপরে রেস্ট করতে পারি নাই, আরেক বেজের পরীক্ষা নিয়েছি, দেন আপনাদের ক্লাস নিচ্ছি, এখনও ডিনার করি নাই, সো একটু ফ্রি হব, তারপরে ডিনারটা শেষ করব, তারপরে ইনশাল্লাহ অন্যান্য কার্যক্রম করব। সো আই থিঙ্ক এখনই আমাদের লিভ নেওয়া উচিত। আর আপনাদের এই যে পর্যন্ত আমি পড়াইলাম এই পর্যন্ত আপনারা হ্যান্ড নোট করবেন, আমি
আপনাদের প্রশ্ন দিয়ে দিব, প্রশ্নগুলো আপনারা অ্যাসাইনমেন্ট আকারে লিখবেন, ঠিক আছে? আমার অ্যাসাইনমেন্টগুলো আপনারা একজন যারা ক্লাসে আছেন এবং যারা পরবর্তীতে ক্লাস করবেন, একজনও হ্যান্ড নোট করতে বা আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে মিস করবেন না, ঠিক আছে? আমাদের টার্গেট পিলি এবং লিখিত উভয়ই। আর আমি যে অ্যাসাইনমেন্ট দিব আপনাদের লিখিতর জন্য অ্যাসাইনমেন্ট দিব, এবং যেগুলো পিলির জন্য আপনাদের অত্যাধিক পরিমাণে কার্যকরী হবে, ঠিক আছে? তাহলে আমি ক্লাসটা সেখানেই শেষ করতেছি। আপনাদের সকলের জন্য, আপনাদের সকলের সুস্থতা কামনা করতেছি। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম।